দেখলাম যে ফুয়াদ যে ব্যারিস্টার ফুয়াদ তিনি বরিশালে গিয়ে মার খেলেন এবং বিএনপির কর্মীদের হাতে মার খেলেন। তো তারেক রহমান যেই এই অবস্থানটি নিলেন, আপনার কাছে কি মনে হয় তফসিল ঘোষণার পরে মাঠের চিত্রটি কিরকম দাঁড়াবে? না, মাঠের চিত্রটি একটু ঘোলাটে হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এরকম জুতা মারার ঘটনা, চেস করার ঘটনা, ডিম মারার ঘটনা আরো ঘটবে। এবং তবে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে যখন তফসিল ঘোষণা তো একটা দিন থাকবে, কয়েকটা দিন থাকবে নমিনেশন পেপার জমা দেওয়ার দিন। তো সেই দিনে যারা নমিনেশন পেপার জমা দিতে আসবে সেই প্রার্থীদেরকে বাধা দেওয়া হবে কিনা, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে ওই ব্যারিস্টার ফুয়াদ যা হলো, উনার এই ধরনের ঘটনা বাংলাদেশে আগেও ঘটেছে, ভবিষ্যতে ঘটবে, এটা নিয়ে মানে বেশি বিচলিত হওয়ার কোনো কারণ দেখি না। বাংলাদেশের রাজনীতি এমনিতে খুব একটা ভদ্র রাজনীতি না। এটা তো ব্রিটেন বা আমেরিকার রাজনীতির কথা বলবো না, সেটা আরো অভদ্র হয়ে গেছে। ব্রিটেনে যত ভদ্র একটা রাজনীতি আছে, কিন্তু সেখানেও কিন্তু মন্ত্রীদেরকে ডিম খেতে হয়। এমন একটা ঘটনা ঘটেছে, একজন ডেপুটি প্রাইম মিনিস্টারকে একজন দর্শক আঘাত করেছিল এবং ডেপুটি প্রাইম মিনিস্টার গিয়ে তাকে একদম একটা ঘুষি মেরে দিচ্ছে, ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়েছে। সেটাও হয় ব্রিটেনে। তো বাংলাদেশে তো হচ্ছে ওদিক থেকে তো কমই হয়, কেউ কাউকে আঘাত করে না। কিন্তু আমি যেটা বলছিলাম, যে প্রার্থীরা নমিনেশন পেপার জমা দিতে পারবে কিনা, কেউ তাদেরকে বাধা দিতে পারবে কিনা, বিশেষ করে যারা বড় দলে তাদের কোনো অসুবিধা হবে না, বিএনপি জামাত তাদের অসুবিধা হবে না, এনসিপি তো পুলিশ আর্মি প্রোটেকশন নিয়ে চলে সব জায়গায়, তাদেরও অসুবিধা হবে না। কিন্তু গণ অধিকার পরিষদ প্রায় মার খায় বিভিন্ন সোর্স থেকে। জাতীয় পার্টির বিরুদ্ধে তো গণ অধিকার পরিষদই 2 দফা আক্রমণ করেছে, তাদের অফিসে আগুন দিয়েছে। কাজেই তাদের প্রার্থীরা ঝুঁকির মধ্যে থাকবে যদি তারা ইলেকশনে অংশগ্রহণ করে। আর তাছাড়া স্বতন্ত্র প্রার্থী, এখন স্বতন্ত্র প্রার্থী যদি স্থানীয়ভাবে আওয়ামী লীগ সমর্থক হয়ে থাকে, তাকে অন্যান্য দল, বিএনপি জামাত এবং অন্যান্য দলের যারা আছে, তারা নমিনেশন পেপার ফাইল করতে দিবে কিনা, বাধা দিবে কিনা, সেগুলো কিন্তু প্রতিটা আসনে, প্রতিটা কেন্দ্রে এই বিষয়ে চোখ রাখতে হবে। এবং এখানেই আমি সমস্যাটার মানে আশঙ্কা করছি, যে এখানে আসল বাধা এবং বিপত্তিটা আসবে। জি, মারুফ কামাল, ধরেন এইবার আমরা বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে দেখলাম যে শিবিরের ব্যাপক জয় হয়েছে, ছাত্রদল অনেক বাহাইন্ডে পড়ে গেছে। এইবার বিশ্ববিদ্যালয়গুলোর মতোই কি জামাতের জয়ের সম্ভাবনা জাতীয় নির্বাচনে দেখেন? না, আমি দেখি না। আমি দেখি না এখানে। আপনি যদি বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ভালো করেছে ফলাফল। তো এটা কিন্তু একটা কালমিনেশন, অনেক দিন ঘটনা কালমিনেশন। যদি ঘটনা প্রবাহর দিকে একটু নজর দেন, তাহলে আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে কি ধরনের পরিস্থিতি পরিবেশ বিরাজ করছে। ওখানে ছাত্রলীগ মোটামুটি একটা আধিপত্য কায়েম করেছিল, তারা অন্য কোনো প্রতিদ্বন্দ্বী সংগঠনকে ঢুকতে দেয় নাই। এগুলো তো জানেন, ছাত্র দলের তো প্রবেশাধিকারী ছিল, দীর্ঘদিন তারা ক্যাম্পাসের বাইরে থাকতে হয়েছে। তো শিবির একটা অন্য প্রক্রিয়ার, অন্য চারিত্রের সংগঠন, তারা খানিকটা রেজিমেন্টের সংগঠন, তারা কিন্তু কায়দা গ্রহণ করেছিল। এরা তো মানে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারে, তারপরে অন্য সংগঠনের মধ্যে ইনফিলট্রেট করে কাজ করতে পারে। শিবির এই কাজটা কিন্তু করেছে দীর্ঘদিন। আওয়ামী লীগের যে 15 বছর 16 বছরের শাসন আমলে তারা কিন্তু প্রথম দিকে না হলেও মানে মাঝামাঝি সময় থেকে কিন্তু তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। তারপরে তারা শিবির ছাত্রলীগের মধ্যে ঢুকে গেছে, ছাত্রলীগার সেজে তারা মানে একদিকে ডেমনস্ট্রেট করেছে, আবার গোপনে শিবিরের কাজ করেছে। যে সুযোগগুলো ছাত্রদল পায়, ছাত্রদলের তো সাংগঠনিক যে কেমিস্ট্রি সেটা আলাদা, তাদের পদ্ধতি ডিফারেন্ট। ছাত্র দলের লোকরা ইউনিভার্সিটিতে ঢুকে গুপ্ত কাজ করা, গেরিলা কায়দায় কাজ করা, আন্ডারগ্রাউন্ড হয়ে কাজ করা, এটা সম্ভব হয়নি। কম্পিটিশন যখন হঠাৎ করে যে পরিবর্তন হলো, পরিবর্তনের পরে ছাত্র দলকে নতুন করে কিন্তু ক্যাম্পাসে ঢুকতে হয়েছে, নতুন করে পরিচিত হতে হয়েছে, নতুন করে তৎপরতা শুরু করতে হয়েছে। কিন্তু শিবির কিন্তু আগে থেকেই দেখবেন, হঠাৎ করে আওয়ামী লীগের পতনের পরে শিবির হঠাৎ যারা ইনভেস্ট করলো এবং তাদের দেখা গেল যে প্রত্যেকেই ছাত্রলীগের ভেতরে কাজ করেছে। তো সুতরাং এই যে ছাত্রলীগের ভেতরে ঢুকে তারা যেভাবে কাজ করেছে, এর বেনিফিটটা খারাপ হয়েছে ছাত্র দলকে। তো ছাত্র দল স্ট্রেঞ্জার এখন, যারা এই যে গত দীর্ঘদিনে যারা ছাত্র সংগঠন মানে ইউনিভার্সিটি গুলোতে এসছে, পড়তে এসেছে, ভোটার হয়েছে, তাদের কাছে ছাত্র দল তারা নামই শুনে, স্ট্রেঞ্জার, তাদের কাউকে চিনে না।
সুতরাং এটা একটা বাস্তব, এটা একটা কম্পিটিটিভ অবস্থায় আসতে একটু সময় লাগবে। এবং এই যে শিবির যে জিতে গেছে, এটা জিতে যাওয়া মানে স্থায়ী ভাবে জিতে যাওয়া শিবির অত্যন্ত শক্তিশালী হয়ে গেছে, এটা আমি মনে করি না। আমি ছাত্র সংগঠনের রাজনীতি বা ক্যাম্পাসের পলিটিক্স বা ছাত্র ইউনিয়নগুলোর যে ছাত্র সংসদগুলোর যে ফলাফল, সেটা দিয়ে জাতীয় নির্বাচনের ফলাফল কখনো প্রভাবিত করে না। আপনার যদি মনে থাকে যে 1972-73 সালে ছাত্র ইউনিয়ন, মুখ্যমন্ত্রী ছাত্র ইউনিয়ন মতিরা গ্রুপ কিন্তু বাংলাদেশের প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে তারা ক্যাবিনেট পেয়েছিল, ছাত্র সংসদে তারা গিয়েছিল। কিন্তু জাতীয় রাজনীতিতে কিন্তু তারা সেরকম ৭৫-এর ভোটে কিন্তু তারা সেরকম ফলাফল করতে পারেন। আবার যদি দেখেন তার পরবর্তীকালে জাসদ সমর্থিত যে ছাত্রলীগের যে অংশ, সেই জাসদ সমর্থিত ছাত্রলীগের এই অংশ কিন্তু ব্যাপক ভিত্তিতে সমস্ত ছাত্র শিক্ষাঙ্গনগুলোতে তারা আধিপত্য বিস্তার করছে। কিন্তু নির্বাচনে জনগণের রায়, সাধারণ মানুষের রায় কিন্তু ব্যাপকভাবে তাদের পক্ষে পায় না। সুতরাং জাতীয় রাজনীতির যে সমীকরণ, জাতীয় নির্বাচন যে মানুষের মতামত, সেটা কিন্তু ওই ছাত্র সংগঠন বা ছাত্র ইউনিয়নের বা ছাত্র সংসদের ফলাফল দিয়ে প্রভাবিত। এটা দুটো আলাদা কথা। বুঝতে পেরেছি। সাবির মুস্তফা, আপনি জানেন যে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট বা সিপিজে, তারা প্রধান উপদেষ্টাকে একটি চিঠি দিয়েছেন যে কারাবন্দী 4 জন সাংবাদিকের মুক্তির দাবি জানিয়ে। প্রধান উপদেষ্টা তাদেরকে পাল্টা চিঠি দিয়ে বলেছেন যে বাংলাদেশ এখন ইতিহাসের স্মরণকালের সেরা সাংবাদিকতা করছে। এটা হচ্ছে আরেকটা এই বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারের প্রপাগান্ডার একটা অংশ। আমি সবসময় বলে আসছি, এই সরকার ক্ষমতায়নের কয়েক মাস পর থেকে আমি খেয়াল করছি যে এটা যত না কাজ যদি থাকে 40, তার প্রপাগান্ডা, তার অপটিক্স, তার উপর জোর থাকে 60-70। তো অনেকটা প্রপাগান্ডা নির্ভর এই সরকার, এবং তারা এই ধরনের বোম্বাস্টিক ক্লেম করে যেটা সবচেয়ে সেরা। অলরেডি তারা বলে দিয়ে বসে আছে যে এটা ইতিহাসের সেরা নির্বাচন হবে। তারপরে এত বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ নাকি বাংলাদেশে দেখেনি, এবং এত সবকিছুই এখন সেরা সাংবাদিকতা হচ্ছে কিনা সেটা আমি যখন বাংলাদেশের পত্রপত্রিকাগুলো অনলাইনে দেখি, আমি বুঝি যে এখানে সেরা সাংবাদিকতা তো মানে দূরে থাক। আমরা এর চেয়ে অনেক 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 গুণ ভালো সাংবাদিকতা দেখেছি, ধরুন 91 থেকে 2001, এই 10 বছরে। তারপর অবশ্যই সাংবাদিক কমিউনিটি দুভাগ হয়ে 92 সালে দুভাগ হয়েছে, বিএনপি এবং আওয়ামী লীগ, এবং সাংবাদিকদের মধ্যে এক ধরনের এই মানে দলীয় কার্যকলাপটা বৃদ্ধি পেতে পেতে এমন পরিস্থিতিতে চলে গেছে যে সেই কোয়ালিটি, যে 80-90 দশকের যে কোয়ালিটি ছিল, সেই কোয়ালিটিটা তারা হারিয়ে ফেলে। কিন্তু এখন তার চেয়ে আরো খারাপ কোয়ালিটি সাংবাদিকতা হচ্ছে বলে আমার মনে হয়। আমি কিছু কিছু পত্রিকার শিরোনাম দেখি বা তাদের নিউজ কিভাবে কভার করে দেখি, মনে হয় যেন তাদের মনে একটা ভয় কাজ করছে। ভয়টা কিন্তু না, সরকারের ওই যে ডিজিএফআই এর ফোন কল, যেটা গত 15 বছর ছিল, ডিজিএফআই এর ফোন কল আর আসে না বলেই তারা মনে করেন এবং বলেন, কিন্তু তার চেয়ে বেশি একটা ভয় তাদের মধ্যে কাজ করে। তারা শব্দ, কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ফোন আসে, এটি আমি আপনাকে নিশ্চিত করতে পারি। এমনকি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এরকমও ডিরেকশন দেয়া হয়, ডক্টর মোহাম্মদ ইউনুস বলা যাবে না, তাকে বলতে হবে অধ্যাপক ডক্টর ইউনুস। ঠিক আছে? সো আপনি বুঝেন, দেখুন যে এরকম ডিরেকশনও যখন আসে, তো বর্তমানে তো আপনি ফ্যাসিস্টের দোষর হয়ে গেছেন। কিভাবে? না, আমি একটু শেষ করি। আপনি সম্ভবত মাস 3 আগে চ্যানেল আই একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, যেখানে আপনাকে উপস্থাপক প্রশ্ন করেছিলেন শাপলা চত্বরের যেটি নিয়ে, কি বলবো এটাকে, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ নিয়ে, যেটিকে আবার ফুলিয়ে ফাঁপিয়ে গণহত্যা করা হয়েছে, এরকম একটি দাবি করা হয়েছে। আপনি সেদিন নাকচ করেছেন। আমিও সেদিন ওই ঘটনাস্থলে, ওই দিন রাতের বেলায় আমি ছিলাম। পরবর্তীতে আমি অধিকার যে 61 জন মারা গেছে এই তালিকাটি প্রকাশ করেছে, আমি নিজে সেই 61 জনকে ঠিকানা খুঁজে আমি প্রতিটি বাড়িতে, প্রতিটি মাদ্রাসায় গিয়ে সন্ধান করে প্রতিবেদন করেছিলাম। আমি দেখেছি ওই শাপলা চত্বরের ঘটনায় কেউ নিহত হয়নি, ওই রাতে শাপলা চত্বরে কেউ নিহত হয়নি। যাই হোক, এখন আপনি যখন বলছেন, তখন আপনি এখন হয়ে গেছেন ফ্যাসিস্টের দোষর। না, এটা এই কথা আমি কান দেই না কোনো, মানে কাউকেই আমি কোনো দলের দোষর বা কোনো
মতবাদের দোসর হিসেবে দেখি না এবং নিজেকেও দেখি না। ঘটনাটা যেটা ছিল, প্রেজেন্টার কিন্তু আমাকে বিশেষ করে শাপলা চত্বর নিয়ে প্রশ্ন করেন, প্রশ্ন করেছিল বিবিসির রিপোর্টিং নিয়ে, বিবিসি কিভাবে রিপোর্ট করে, কিভাবে কি করে। তো আমি ওটার ব্যাখ্যা দিতে গিয়ে শাপলা চত্বরের প্রসঙ্গটা আমি টেনেছি, কারণ এইটা নিয়ে আমাদেরকে অনেক এই গত 13 বছর বা 12 বছর অনেক কথা শুনতে হয়েছে, যেন আমরা একটা বিরাট হত্যাকাণ্ড ধামাচাপা দিয়েছি। হ্যাঁ, আমাদের ওখানে ছিল 2 জন রিপোর্টার, কিন্তু বাংলাদেশে মানে ঢাকা শহরের নানান নিউজ পেপার, নানান টেলিভিশন চ্যানেলের আমি বলবো প্রায় শখানেক ক্রু এবং রিপোর্টার ওখানে ছিল। এটা শুধু, এবং এদের কেউ কিন্তু বলেনি যে ওখানে শাপলা চত্বরের মধ্যরাতে একটা হত্যাযজ্ঞ হয়েছে। হত্যাযজ্ঞ যে হয় নাই তা না, ঢাকা শহরে সেদিন আমরা বলতে বিবিসি বাংলা বোঝাচ্ছি, তখন সন্ধ্যাবেলার অনুষ্ঠানে আমরা 12 থেকে 20 জনের মৃত্যুর খবর অলরেডি দিয়েছি, যেটা আমরা কনফার্ম করতে পেরেছি। পরবর্তীতে নারায়ণগঞ্জে মারা গিয়েছে, হাটহাজারীতে মারা গিয়েছে, বরগুনায় মারা গিয়েছে, সব মিলে এই অধিকারের 61, তারপরে হিউম্যান রাইটস ওয়াচের 58, কিন্তু এদের কেউই, তাদের সবাইকেই বিবিসি বাংলার তরফ থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। এই প্রশ্নটা বারবার করা হয়েছে যে এই যে আপনারা তালিকা দিচ্ছেন, এদের কয়জন সেই রাতে শাপলা চত্বরে মারা গিয়েছে? একজনকে তারা কনফার্ম করতে পারেনি। এমনকি হেফাজত ইসলামের যে সেক্রেটারি জুনায়েদ বাবুনগরী, তার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল লাইভ সেই 6 মে ভোর 6:30টায়। তিনিও কিন্তু একটা মৃত্যুও কনফার্ম করতে পারেনি শাপলা চত্বরে। তিনি বলছেন অনেকে আহত হয়েছে। কাজেই এই আমার ইয়েটা ছিল যে হত্যাকাণ্ড হয়েছে 5 তারিখে এবং 6 তারিখে, অনেকে মারা গেছে, এটা 40 হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে, কিন্তু এটাকে শাপলা গণহত্যা বলেন না, কারণ শাপলা চত্বরে সেই মধ্যরাতে একটা হত্যাকাণ্ড হয়নি। তো এইটাই হয়ে গেছে মানে ব্যাপারটা, যে অনেকে পুরো ঘটনাটাকে শাপলা গণহত্যা হিসেবে চালিয়ে দিতে চায়। আমি সেটাই চ্যালেঞ্জ করি। না চালিয়ে দিতে চাই, ব্যাপারটা এরকম না। আপনার কি মনে হয় না এটা গোয়েবলসীয় একটা থিওরির মতো, যে এত মানুষ শাপলা চত্বরে তারা দৃঢ়তার সঙ্গে অবস্থান করার ঘোষণা দিল, কিন্তু এবং সারা রাত সেখানে এমন ভাবে গোলাগুলি, মানে সাউন্ড গ্রেনেড মারা হলো, বাংলাদেশ আগে তো এরকম সাউন্ড গ্রেনেড দেখেনি। তো তারা যে ভয়ে চলে গেল, পালিয়ে গেল, এইটা আর মানুষের বিশ্বাসযোগ্য করানো যায়নি। অপপ্রচারও ছিল, সব মিলিয়ে অপপ্রচার, মানে ব্যাপক অপপ্রচার ছিল। কারণ আমি তখন লন্ডনে ছিলাম। বলতে চাই সুলতানা, আপনি কি মানে আপনি কাউকে এখানে ডিফেন্ড করতে চাইছেন? মানে ঘটনাটা হচ্ছে শাপলা চত্বর তো ওই খালি কয়েক ঘন্টার মধ্যে শাপলা চত্বর নয়। আপনাকে বুঝতে হবে শাপলা চত্বর একটা রাজনৈতিক কর্মসূচি ছিল বা একটা ধর্মীয় সংগঠনের কর্মসূচি ছিল। সেখানে সারা দেশ থেকে লোক এসেছে, সেখানে চলে গেছে। হাবিব মুস্তফা নিজেও বললেন যে সন্ধ্যার মধ্যে 20 জনের নিহত হওয়ার রিপোর্ট বিবিসি করেছে, প্রচার করেছে। তারপরে আপনার এই যে ধাবমান যে জনতা, তাদেরকে ধাওয়া করে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। তারা যখন যাচ্ছিল বিভিন্ন জায়গায় পথে পথে সংঘর্ষ হয়েছে, ঢাকা শহরের উপকণ্ঠে, ঢাকা শহরের প্রান্তে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে, অনেক লোক মারা গেছে, নিহত হয়েছে।